সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় পাকিস্তানের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে জাহাঙ্গীর শাহ বাদশাহ, সাবেক ক্রিকেটার। মাঝখানে আছেন ফারুক আহমেদ, সাবেক অধিনায়ক এবং বর্তমানে প্রধান নির্বাচক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং ওই প্রান্তে আছেন এম কায়সার, ক্রীড়া সম্পাদক দৈনিক সকালে খবর। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। উৎসাহ উদ্দীপনায় ঢাকায় চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচার। দক্ষিণে পাল্টাপাল্টি অভিযোগ, চট্টগ্রামে 2 হেভিওয়েট মেয়র প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী। 16 আগস্ট থেকে শুরু হচ্ছে এবছরের হজ ফ্লাইট। ফিরতি ফ্লাইট 27 সেপ্টেম্বর থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শূন্য পদে নিয়োগ দিতে ভিসিকে হুমকির অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ কয়েকজন নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার নেতাদের। রাজধানীর মালিবাগে দেবে যাওয়া টিনের বাড়ির মালিক যুবলীগ নেতাকে খুঁজছে প্রশাসন। 12টি লাশ উদ্ধার, সীমিত করা হয়েছে উদ্ধার অভিযান। এবং শুক্রবার প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ পাকিস্তান। জয়ের দৃঢ় প্রত্যয় সাকিবের কণ্ঠে। ফেভারিট হিসাবে টাইগারদের এগিয়ে রাখছেন পাক কোচ। বাদশা ভাই, এবার কি হবে? পাকিস্তানের সামনে লাস্ট পারফরমেন্স ওয়ার্ল্ড কাপ, জনগণের প্রত্যাশা একদম উপরে। হ্যাঁ, এবং পাকিস্তান টিম একটা নতুন টিম নিয়ে আসছে, মোটামুটি ইয়াং টিম নিয়ে আসছে, যাদের মধ্যে 9 জন কোনোদিনই বাংলাদেশের বিরুদ্ধে খেলেনি, এবং 9 জন আসছে যারা গত এই বিশ্ব স্কোয়াডেই ছিল না। এই অবস্থায় বাংলাদেশের আসলেই কতটুকু বাস্তবভাবে পারফরমেন্স করা সম্ভব? না, ওই ইয়েতে যদি যান তাহলে বাংলাদেশের প্লেয়াররা মোর এক্সপিরিয়েন্স, এটা আপনাকে মানতে হবে। আপনি যদি তাদের ওয়ানডে ম্যাচগুলো ধরেন, এক্সেপ্ট রনি তালুকদার ছাড়া বা আর 2-1 ছাড়া, বাকি সবগুলোর কিন্তু মিনিমাম 50টার উপরে ওডিআইস দে প্লেড, হোম অ্যান্ড অ্যাব্রড। মেবি 100ও হইতে পারে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। 5 জনের 100। তো ইসি দ্যাট, ওই দিক দিয়ে কিন্তু আমরা আগে, মানে উই আর ইন ফ্রন্ট। আর পাকিস্তানের ট্যালেন্ট কিন্তু অনেক। পাকিস্তানের ক্রিকেটকে, ডোমেস্টিক ক্রিকেটকে আন্ডারমাইন করবেন না, কিন্তু দে আর ভেরি স্ট্রং। তারা আশেপাশের দেশে খেলে বেড়ায়, যেরকম দে গো টু শারজা, দে গো টু দুবাই, তারপর দে গো অ্যান্ড প্লে মাইনর কাউন্ট্রিজ, বিলাতে খেলে, এদিকে খেলে, ওদিকে খেলে। তো দে আর প্রিটি এক্সপিরিয়েন্স এনাফ। তাদেরকে ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে খেলে নাই বলে এই পরিবেশে তারা অ্যাডজাস্ট করতে পারে না। বাট দে ওয়ার উইথ দি প্রপার স্কোয়াড, সবসময় তাদের সাথে ছিল। আর ট্যালেন্ট যদি না থাকতো তাহলে পাকিস্তান টিমে খেলতো না। তো সেই দিক দিয়ে কিন্তু আমাদেরকে আমরা আগে এগিয়ে রাখছি। এই জন্য নাম্বার 1, সাকিবের স্টেটমেন্ট শুনবেন, হি ইজ পজিটিভ, যে আমরা উই আর বেটার সাইড। ইনফ্যাক্ট উই আর বেটার সাইড। আপনি যদি লাস্ট 2 মাসের আপনি ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স যদি দেখে আসেন, সেই দিক দিয়ে আপনি যদি বাংলাদেশের খেলার স্ট্যান্ডার্ডগুলো দেখেন, আর প্লেয়ারদের যেভাবে তারা খেলছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি দেখেন, আপনি ওইসব দিক দিয়ে যদি চিন্তা করেন, তাহলে বাংলাদেশ ইজ ইন ফ্রন্ট অফ পাকিস্তান, নো ডাউট অ্যাবাউট ইট। এখন হচ্ছে মাঠে কিভাবে খেলবে। আর স্টেডিয়ামের উইকেট আমার কাছে একটু লাগে, আমি জানি না হাউ দ্য উইকেট ইজ গোইং টু প্লে। আমার কাছে ঢাকা স্টেডিয়ামের উইকেটটা একটু আনইভেন মনে হয়। মানে আই ডোন্ট নো, বিকজ এটা হয়েছে একবার ইন্ডিয়ার সাথে আমরা খেলতে গেছি, উই কুড নট চেস 99 বা 100 রানস এগেনস্ট ইন্ডিয়া, এগেনস্ট সেকেন্ড টিম। এই উইকেটটা আমার কাছে পছন্দ না মিরপুরে। এখন জানি না হাউ দ্য উইকেট ইজ গোয়িং টু প্লে টুমরো। ইট ইজ গ্রাউন্ডসম্যানরা বলতে পারবে, অথবা কালকে দুপুরে বেলা বোঝা যাবে। যাই হোক, আমি কিন্তু পজিটিভ বিকজ দ্য ক্যাপ্টেন ইজ পজিটিভ, মিন দ্য এন্টায়ার নেশন ইজ পজিটিভ, বিকজ হি অ্যাজ এ ক্যাপ্টেন হি হ্যাজ টু সে পজিটিভ থিংস। When a leader says that আমার দল পারবে, but that means he has the confidence in his squad. And coach is also positive, the selectors are positive, আমাদের জনগণরা পজিটিভ, আমরা নিজেরাও পজিটিভ, and we want to see good cricket, that's it. চিফ সিলেক্টর দেখি কতটুকু পজিটিভ। আসলে একটা খুব ভালো স্টেটমেন্ট আমরা পাকিস্তানের কোচের মুখ থেকে শুনেছি। সে বলেছে বাংলাদেশ ফেভারিট। এটা 2টা দিক আছে, একটা হলো গিয়ে এই প্রথম হ্যাঁ এসে তারা বলল ভাই, এটা হয় কি 2টা জিনিস আছে। এটা আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাস করে ফেলতে পারে, আর একটু প্রেশার এসে যেতে পারে, যে আপনি যখন চিন্তা করবেন আপনি নামবেন অ্যাজ এ ফেভারিট, তখন কিন্তু অ্যাডিশনাল প্রেশার কাজ করে। বাট বাদশা ভাই যে কথাগুলো বলেছে, আমার মনে হয়
যদি আপনার লাস্ট 2 মাসের পারফরমেন্স যেটা বাসা বলছে ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশ একটা টিম হিসেবে গড়ে উঠেছে কিন্তু এখন। আপনি জানেন যে আমরা যখন অস্ট্রেলিয়াতে যাই অনেক কথা ছিল যে আমরা ওই কন্ডিশনে কি হবে, অ্যাডভার্স কন্ডিশনে সবচেয়ে বেশি আমরা ভীত ছিলাম, উইচ ইজ ভীতিটা কিন্তু আমাদের খুব স্বাভাবিক ছিল, কারণ আপনি যে কোনো সাবকন্টিনেন্ট টিমই কিন্তু স্ট্রাগল করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডে গেলে। তো সেই দিক থেকে কিন্তু আমরা ওটা ছিল, কিন্তু ওইখানে যে টিমের যে ক্যারেক্টার বা স্ট্রেংথ আমরা কিন্তু প্রুভ করেছি আমরা। তো সেক্ষেত্রে অ্যাজ এ টিম বাংলাদেশ কিন্তু এখন অ্যাজ এ টিম বাংলাদেশ টিম হিসেবে গড়ে উঠেছে আর কি। তো সেটা একটা পজিটিভ দিক। আর ক্যাপ্টেন সাকিব যেটা বলতে চেয়েছে তারা ফেভারিট, বিকজ সে কিন্তু কারেন্ট পারফরমেন্স আপনি একটু আগে উল্লেখ করেছেন, ওদের অনেক ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। তারপরে বাসাবাই যেটা বললো, ওদের কিন্তু ট্র্যাডিশন, মানে ওরা যে ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু একটু টাফ ক্রিকেট খেলে, যেটা বললো যে বাইরে অনেক ছেলে খেলে, ভিত্তিটা খুব স্ট্রং ডোমেস্টিক, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স তো আপনার রাতারাতি হবে না। আর টিমে হয় কি, আপনি জানেন এই টিমটাতে বেশ কিছু ছেলে কিন্তু বাদ হয়েছে একটা রিজনে না, কেউ ফর্ম, কেউ ফিটনেস, কেউ আপনার বিহেভিয়ার, মানে ইনডিসিপ্লিন। সো এইটা কিন্তু একটা টিমের জন্য খুব খারাপ দিক আর কি। দুইটা খুব ভালো প্লেয়ার শেহজাদ এন্ড ওমর আকমল কিন্তু বাদ পড়েছে ইনডিসিপ্লিনের জন্য। আপনার ইয়াসিসটা এসে তার লেগ স্পিনার, তার বা হাতে ফ্র্যাকচার, ওয়ানডে সিরিজ খেলতে পারবে না। সো এটা কিন্তু একটা টিমের জন্য খুব বাজে কিছু দিক, মানে ভালো না করার জন্য, আনসেটেল হয়ে যাওয়ার জন্য আর কি। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় দুইটা দিকের ডেফিনেটলি বাংলাদেশের অ্যাডভান্টেজ বেশি আছে। বাট তারপর আমি বলবো যে গেম অফ ক্রিকেট আমাদের কিন্তু মনে রাখতে হবে, আমরা কিন্তু একটা টেস্ট প্লেইং নেশনের সাথে যারা কিন্তু মানে বাই নেচার যারা আনপ্রেডিক্টেবল সবাই বলে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। বাট হ্যাঁ, যদি আপনি কিছুটা এজ দেন, ডেফিনেটলি আমি বলবো যে বাংলাদেশের এজ বেশি। আর উইকেটের ব্যাপারে একটু আলাপ করেছে বাদশা ভাই। আমি আসলে আজকে মাঠে গিয়েছি, উইকেটে আসলে বেশ ফার্ম উইকেট, সামান্য ঘাস আছে। আপনি জানেন ওদের বোলিং সিমিং অ্যাটাকটা কিন্তু ভালো এখনো। সাইদ আজমল 6-7 মাসের লে অফের পরে ফিরে আসছে, ওর বোলিং অ্যাকশনে প্রবলেম ছিল। সো এখন সে প্রথম সিরিজে কতটুকু এফেক্টিভ হবে এটা কিন্তু দেখার বিষয়। সো এই জিনিসগুলো যদি ওরা কাটিয়ে না ওঠে তাহলে কিন্তু আমাদের জন্য এটাও একটা পজিটিভ দিক আর কি। বাট তারপরে বলো হাফিজ আছে উপরে, সাইদ আজমল আছে, ওয়াহাব রিয়াজ আছে, তারপরে কিন্তু বেশ 4-5টা প্লেয়ার যারা এক্সপিরিয়েন্স। তো আমার মনে হয় আমাদের ভালো খেলে জিততে হবে ম্যাচটা আসলে। হ্যাঁ স্যার, আসলে বাংলাদেশ এখন যে ফেভারিট তত্ত্বটা এই সিরিজ শুরুর আগে যেটা বলা হচ্ছে, এটা কেন বলা হচ্ছে? এর মূল কারণটা হলো যে বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলেছিল। তবে বিশ্বকাপের প্রসঙ্গে আমি যদি একটু বলি, তাহলে দেখবেন যে আপনি বাংলাদেশ এবং পাকিস্তান দুদলই কিন্তু বিশ্বকাপের সমান জায়গা থেকে কিন্তু বিদায় নিয়েছে, কোয়ার্টার ফাইনাল খেলে বিদায় নিয়েছে। কিন্তু বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যে ক্রিকেট খেলেছে সেটা কিন্তু পাকিস্তানের চেয়ে আপাত দৃষ্টিতে অনেক ভালো ক্রিকেট ছিল। সো বাংলাদেশের কিন্তু কনফিডেন্স লেভেলটা অন্তত বাংলাদেশের স্বপ্নটা ছিল কিন্তু আপনার প্রতিটা ম্যাচই ভালো খেলেছে, এবং বাংলাদেশের স্বপ্নটা ছিল কিন্তু আপনার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলা। তো সেই স্বপ্নটা কিন্তু বাংলাদেশের পূরণ হয়েছে, এবং কিন্তু আপনার পাকিস্তানের স্বপ্নটা ছিল বিশ্বকাপ জেতা। তো তারা সেই স্বপ্নটা জিততে পারেনি। প্লাস এই কারণে তারা যখন দেশে ফিরে গিয়েছে তখন তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের জটিলতা তৈরি হয়েছে, তাদের প্লেয়ারদের সমালোচনা হয়েছে, কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, এবং আমাদের এখানে প্লেয়ারদের কিন্তু সম্বর্ধনা দেওয়া হয়েছে। সো এই দুইটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে। আর একটু আগে যে বাচ্চা ভাই এবং ফারুক ভাই যেটা বলছিলেন যে এবারের পাকিস্তান দলটি যেটা এসেছে সেটা কিন্তু একদম নতুন দল বলা যায়। এখানে আপনি উপরের দিকে দুজন ব্যাটসম্যান ছাড়া, ইভেন আপনি ক্যাপ্টেনের কথাই ধরেন, প্রায় 2 বছর পরে তিনি কিন্তু ওয়ানডে ক্রিকেটে খেলছেন। তিনি কিন্তু তাকে কিন্তু পাকিস্তান অ্যাকচুয়ালি পিক করেছিল টেস্ট ক্রিকেটের জন্য, এবং তিনি কিন্তু এখন পর্যন্ত প্রায় 36টা টেস্ট খেলেছেন এবং ওয়ানডে খেলেছেন মাত্র 16টি। তো এরকম একজন প্লেয়ারকে আপনি হঠাৎ করে যখন ক্যাপ্টেন করে নিয়ে আসবেন, তার মানেটা হলো যে আপনার অভ্যন্তরীণ ক্রিকেটে কিন্তু আপনার একটা সমস্যা রয়েছে, এবং আপনার কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনা নেই। ঠিক যেরকম ভাবে ফারুক ভাই বলছিলেন যে অধিনায়কের তাদের কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনা নেই। তো সবকিছু মিলিয়ে পাকিস্তান দলটা কিন্তু একটু ইমব্যালেন্স এবারের দলটাকে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু ফেভারিট তত্ত্ব যেটা বারবার সব প্লেয়াররা বলছেন, ক্যাপ্টেনও বলেছেন, এবং অন্যান্য সবাই বলছেন, এবার সিরিজের আগে সবচেয়ে বেশি যেটা শোনা যাচ্ছে যে হু ইজ ফেভারিট। এবার এই সবসময় হয়ে থাকে, কিন্তু এবার এই শব্দটা একটু বেশি শোনা যাচ্ছে। তার কারণ আছে না, আমার কাছে মনে হচ্ছে যে এই শব্দটা আমাদের পক্ষে কখনো যায়নি। রাইট, সেই কারণে হয়তো সবাই একটু বেশি আলোচনা করছেন। কিন্তু আমি এটার একটি অন্যভাবে ব্যাখ্যা করব, সেটা হলো যে আপনি যতই মাঠের বাইরে যা কথাবার্তা বলেন না কেন, আপনাকে কিন্তু সেটা কোনো কাজে লাগবে না যদি আপনি মাঠের 22 গজে সেটা পারফর্ম করতে না পারেন। সো মাঠের বাইরে আপনি কি বললেন, ম্যাচের যদি আপনি এটা ইমপ্লিমেন্ট করতে না পারেন, ম্যাচে যদি আপনি ভালো ফলাফল করতে না পারেন, তাহলে সেটা কোনো কাজে লাগবে না। সো আপনাকে কিন্তু যতই আপনি মাঠের বাইরে ফেভারিট থাকেন এবং আপনি যতই স্ট্রং থাকেন, সেটা কিন্তু কোনো কাজে লাগবে না যদি আপনাকে ম্যাচে যদি আপনি ভালো করতে না পারেন। এখন এই সিরিজে বাংলাদেশের জন্য সেই চ্যালেঞ্জটি রয়ে গিয়েছে যে আমরা হয়তো ফেভারিট তত্ত্বে এগিয়ে রয়েছি, ইভেন পাকিস্তানের কোচ নিজেও বাংলাদেশকে ফেভারিট বলেছেন। সো এখন এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের এই প্লেয়ারদের।
বাদশা ভাই, আমার এখন একটা প্রশ্ন আছে, কোয়েল আছে আমাদের ওপেনিং ব্যাটসম্যান নিয়ে। আই এম অলসো ওয়ারিড, বাট আমি কিন্তু এক্সপিরিয়েন্সের অনেক দাম দিই। অনেকে তামিম বলে সম্বন্ধে অনেক কিছু বলে, বাট আমি কিন্তু আপনি জানেন ওর কিন্তু কন্ট্রিবিউশন কিন্তু অনেক আছে। আপনি অস্ট্রেলিয়া যদি পারফরমেন্স দেখেন, একটা ম্যাচে এসে পারফরমেন্স করছে, প্রথম ম্যাচে বোধহয় 20-30 করছিল, 95 স্কোর। দ্যাট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ফর বাংলাদেশ টিম টু গো ইন টু কোয়ার্টার ফাইনাল, টু বি অনেস্ট উইথ ইউ। সেখানে হি স্কোর 95। তো ইউ শুড হ্যাভ এ হোপ। আপনি একটা প্লেয়ার কয়েকদিন খারাপ খেলে, আউট অফ ফর্ম থাকলে, ইউ থিঙ্ক দ্যাট হ্যাঁ আমি তাকে ছেড়ে দেবো। এই ছেড়ে দেওয়ার অভ্যাসটা কিন্তু ছাড়তে হবে। বিকজ সিলেক্টররা যারা আসে, দে আর দ্য 3 ফর্মার ক্যাপ্টেন্স অফ বাংলাদেশ টিম, মাইন্ড ইউ। এরা কিন্তু আপনার ওই ফর্মার ক্রিকেটার না, দে আর দ্য ক্যাপ্টেন, দে লিড দ্য সাইড, দে আর সিলেক্টার্স, দে আর ডুইং দেয়ার জব অ্যাকর্ডিং টু দ্য রুলস। তাদের ডিসিপ্লিন অনুযায়ী তারা করতেছে। কিন্তু আর আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, বাংলাদেশ টিম কিন্তু ভেরি ভেরি ডিসিপ্লিন টিম। আপনাকে আমি বলে দিই, এই ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিন্তু কোনো প্লেয়ারকে ছাড় দেবে না ইফ দে আর নট ডিসিপ্লিন, যেটা পাকিস্তান ক্রিকেটের মধ্যে নাই। যার জন্য তারা আজহার আলীকে ক্যাপ্টেন করেছে, কারণটা হলো টু ব্রিং ডিসিপ্লিন ইনটু দ্য পাকিস্তান স্কোয়াড। আমাদের এখানে আপনি সিলেক্টর থেকে আরম্ভ করে ক্যাপ্টেন আসেন, কোচ আসেন, এভরিবডি ইজ আন্ডার গাইডলাইন্স, স্ট্রিক্ট গাইডলাইন অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমি আপনাকে বললাম, এখানে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কেউ কিন্তু ছাড় দিবে না, অ্যাজ ফার অ্যাজ আই নো। আমার মনে হয় ফারুকও ভালো জানে আমার থেকে। দে আর গোয়িং ইন এ ভেরি স্ট্রিক্ট লাইন অফ বিকজ দে নো আমাদের কিন্তু হারানোর কিছু নেই। আমরা একটু এদিক ওদিক দেখবো, উই গোইং টু কাট হিম অফ। বাট এখন কথা হচ্ছে, এই জিনিসটা ডিসিপ্লিনটা আমাদের খেলার মধ্যে আনতে হবে, যেটা আমরা অস্ট্রেলিয়ায় দেখেছি এবং দেখতেছি। আপনি ওয়ার্ম আপ ম্যাচে যদি দেখেন সাব্বিরের ইনিংসটা, হোয়াট এ ওয়ান্ডারফুল ইনিংস হি হ্যাজ প্লেড, বিগ ইনিংস। হতে পারে আমরা 1 উইকেটে জিতেছি, কিন্তু দ্যাট কিড ইজ বিকাম ম্যাচিউরড নাও অ্যান্ড হি ইজ এ ওয়ান্ডারফুল ব্যাটসম্যান। ও কেউ চিন্তা করে না যে তাকে সিলেক্ট করা হবে, কোথার থেকে আসলো, নাসিরের জায়গায় তাকে নিয়ে গেল, তাকে খেলালো, তাকে স্ট্যাবলিশ করে দিল টিমে। আরও অনেক এরকম প্লেয়ার আছে যে হ্যাভ বিন অলরেডি স্ট্যাবলিশ ইন টু বাংলাদেশ স্কোয়াড। তো আমরা একদম রাইট পার্থে আসি, নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, when a team is disciplined, the board is disciplined, the selectors are disciplined, the coaches knows what to do, what not to do. আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টস করে দিয়েছে। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিন্তু ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ডিসিপ্লিন। লেট মি টেল ইউ ওয়ান থিং, পাপন সাহেবকে আপনাকে ক্রেডিট দিতেই হবে। খালি পাপন সাহেব না, তাদের সাথে আদার বোর্ড মেম্বার্স আর অলসো ভেরি ভেরি স্ট্রিক্ট। এখানে আপনি 2-4 জন আপনি পাবেন, they are also former cricketers of Bangladesh, former captain-ও আছে 2-3 জন, they are the board members. এই জন্য আমি বলি যে বাংলাদেশ এখন অ্যাবসলিউটলি একটা স্ট্রেট লাইনের উপরে আছে একদম। এখানে আপনি খালি সামনের দিকে দেখতে পারবেন, পিছনে আপনাকে আর দেখতে হবে না। তারপরে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, পিপুল আর বিহাইন্ড ইউ, লট অফ পিপুল আর বিহাইন্ড ইউ, এন্টায়ার নেশন ফ্রম দ্য টপ। আমি টপ বলতে প্রেসিডেন্ট থেকে তার মানে দেশের প্রেসিডেন্ট থেকে তারপরের লেভেল থেকে যা আছে সেই পর্যন্ত আপনি আসেন, সবাই কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে। আমি করি, আপনি করেন, মিডিয়া করে, কে না করে। তো এইসব দিক দিয়ে যদি আপনি বিবেচনা করেন, তাহলে ক্রিকেট ইজ অন দ্য রাইট ট্র্যাক। ভাই আমাকে বলেন, ওনাকে যেটা বলছিলাম যে দেখা যাচ্ছে 1 ডাউন এবং 2 ডাউন ব্যাটসম্যান ওপেনিং এর ভূমিকাতে নেমে যাচ্ছে, এই সমস্যাটা কি? আসলে সিলেকশন জবটাই কিন্তু একটু মানে এটা একদম যে থ্যাঙ্কলেস তো অবশ্যই, আর তার সাথে কিন্তু আপনি ইউ ক্যানট স্যাটিসফাই এভরিওয়ান। বিকজ হয় কি, আজকে আমরা যদি 3-4 জনে বসে এখানে, মানে আপনার সিলেক্টর না, আপনারা যদি টিম বানান মিলবে না কিন্তু কারণ। সো ইটস নট দ্যাট ইটস লাইক ইটস এই যে কাপের মতো কাপ না, এটা জিনিসটা হলে গিয়ে অনেক আমরা একটা যখন ছেলেকে চান্স দিই বা দেই না, তখন কিন্তু ওর পিছনে কিছু চিন্তা করি, যে তার প্রতি একটু অদূরদর্শিতা থাকতেই হবে, যে ছেলেটা ওই কন্ডিশনে খেলবে, পারবে কিনা পারবে না। আমাদের আসলে হ্যাঁ তামিমের নিয়ে এত কথা হয়, বিকজ তামিমের কাছ থেকে এক্সপেকটেশন তো অনেক বেশি। মানে হি হ্যাজ প্রুভ প্রিভিয়াসলি দ্যাট হি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। তবে সেক্ষেত্রে কি বাসা যে কথাটা বললো, বাসাবাই তো আমি অনেক অ্যাডমায়ার করি, বিকজ ইজ এ ফর্মার প্লেয়ার অ্যান্ড সে ইজ এ গুড থিঙ্কার অফ দ্য গেম। আপনি অফ ফর্ম বলে একটা কথা আছে, আর আপনি আমাদের সবচেয়ে বড় জিনিসটা হলো কি, আপনার দেখতে হবে যে আমি যে ছেলেটাকে ওর জায়গায় রিপ্লেস করব, সে কতটুকু রেডি। আজকে মনে করেন আমাদের যেমন একটা পজিশন যদি ভালো না করে,
তখনও প্রবলেম, তখন কিন্তু বেশি চেঞ্জ হয়, আবার বেশি চেঞ্জ হয়ে থেকে ভালো করেন, এরকম জিনিসও আছে। তো আমরা কিন্তু ওপেনিংয়ে আপনি দেখেন আমাদের যখন বিজয় ব্যথা পেল ওয়ার্ল্ড কাপে, তখন কিন্তু আমরা ইমরুল কায়েসকে নিয়ে গেলাম, বিকজ হি ওয়াজ, যখন আমরা ইমরুলকে না নিই টিমে প্রথম চান্সে অনেকে কিন্তু বলেছিল যে একটু এক্সপিরিয়েন্স কম হয়েছে ওপেনিংয়ে, তো ইমরুল কিন্তু গেল। ইমরুল কিন্তু মানে হি ইজ এ গুড প্লেয়ার, বাট ওই 2-3টা ম্যাচ ভালো খেলতে পারেনি, তখন সবাই বললো না ইমরুল প্রবলেম ভালো চয়েস ছিল না। তো এই জিনিসটা কিন্তু থাকবেই। তারপরে বিজয় ব্যথা হলে আমরা কিন্তু একটা নতুন ছেলেকে চেষ্টা করছি, যে এর মধ্যে আপনি জানেন যে আমরা যখন টিম অ্যানাউন্স করি তখন আমাদের লিটন কুমার আর এই রনি তালুকদের মধ্যে আমরা চিন্তা করেছি কাকে নেওয়া যেতে পারে। আর আপনি জানেন টিমের মধ্যে কিন্তু আমাদের সৌম্য সরকার আছে, যে অত্যন্ত ভালো পারফর্ম করেছে, যদি খুব বড় লম্বা ইনিংস খেলেনি, বাট সে কিন্তু ওই সাহসটা সবাইকে দেখিয়েছে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে, যে অ্যাটলিস্ট মনে করেন একটা উইকেট পড়ে যাওয়ার পরে গিয়ে স্ট্রোকস খেলা যায় উইথ এ গুড টেকনিক। তো সৌম্য কিন্তু ইজ এ টপ অর্ডার ব্যাটসম্যান, ও কিন্তু ওপেন করতে পারে। সো আমরা কিন্তু যখন চিন্তা করি তখন কিন্তু এই ব্যাপারগুলো খুব মাথায় থাকে। এখন আমরা একটা নতুন ছেলেকে চান্স দিয়েছি, আর তারপর লিটন হয়তো বা ইন লাইন আছে, তার সাথে ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ কয়েকদিন আগে খেলেছে, তো এই জিনিসগুলো কিন্তু সবসময় থেকেই যাবে। তবে আমি মনে করি যে ছেলেটা ভালো প্লেয়ার তার কিন্তু মনে করেন তার কিন্তু অফ ফর্ম হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাকে যদি খুব তাড়াতাড়ি তাহলে কিন্তু পুরো জায়গাটাই আনসেটেল হয়ে যাবে। আমরা চাই একটা ছেলেকে যাকে চান্স দেবো তাকে যত 2টা ম্যাচের জন্য চান্স দিতে চাই না, অ্যাটলিস্ট ফর নাম্বার অফ গেমস, ফর নাম্বার অফ টাইম পিরিয়ড, যাতে সে টিমে থাকে, অ্যাডজাস্ট করতে পারে। রনি আসছে, রনি সেই যে সব ম্যাচ খেললে যে 100 করবে তা না, হয়তো সেই সিস্টেমের সাথে ঘুরবে। তারপর লিটন আমরা সেট করি প্লেয়ারগুলো, সেক্ষেত্রে আমাদের মনে হয় যে এই জিনিসগুলোতে একটু পেশেন্ট থাকা দরকার। আর আমি মনে করেন আমাদের তো আসলে ইমোশন নিয়ে কাজ করতে হয় না, আমরা কাজ করি হলে এক্স্যাক্টলি আর কি হতে পারে, কি হওয়া উচিত ওইটা। কিন্তু আপনি কিন্তু মনে করেন আমিও যখন মাঝে মাঝে খেলা দিই তখন কিন্তু একটা বাজে শট খেলে বলে ওই এখনই বাদ দিয়ে দেওয়া উচিত বা এখনই নিয়ে নেওয়া উচিত, এটা কিন্তু একটা মানে নর্মাল ইনস্টিং রিয়াকশন আপনার। কিন্তু আমি যখন সিলেক্টর কাজটা করি তখন অনেক জিনিসগুলো আমার চিন্তা করতে হয়। জাস্ট আই ক্যানট বি ইমোশনাল অল দ্য টাইম, আই হ্যাভ টু বি ভেরি প্র্যাকটিক্যাল। অ্যান্ড যেটা মনে করেন আজকে লেটসে আমি তামিমকে বসালাম টিম থেকে, আমি যদি নেক্সট একটা ছেলেকে চান্স দিলাম, ওই ছেলে যদি 3টা ম্যাচ রান না করে কিন্তু আই হ্যাভ ফল ব্যাক এগেইন টু তামিম, এটা কিন্তু আরেকটা প্রবলেম। সো আপনার যে ভালো প্লেয়ারটা আছে ওকে চেষ্টা করা উচিত, তবে এইটা না যে একটা ছেলে আপনি বছর পর বছর খেলবে কোনো পারফরমেন্স, এটাও হবে না, বাট আমরা কিন্তু একটু সার্টেন টাইম দেওয়া উচিত যে কোনো প্লেয়ারকে যখন আমরা চান্স দিই, মনে করি আমি। তাই স্যার, আসলে এই প্রসঙ্গে সবচেয়ে বেশি নামটা আসতেছে তামিম ইকবালের, কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে তামিম ইকবাল এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে টানা কয়টা ম্যাচে খারাপ করেছেন? মাত্র 3টি ম্যাচে। কিন্তু তার আগের যে ম্যাচটি ছিল সেটাতে তার কিন্তু ম্যাচ উইনিং পারফরমেন্স ছিল। সো আমি এটার সাথে একদম একমত বাদশা ভাই এবং ফারুক ভাই যেটা বললেন যে একটা প্লেয়ারের কিন্তু আপনার অফ ফর্ম যেতেই পারে। সো 3টা ম্যাচ খারাপ করাটা মানেটা হলো যে সে একদম পুরো তাকে দল থেকে বাদ দিয়ে দিতে হবে সেরকম পজিশনে কিন্তু ম্যাচুর প্লেয়ারও তো থাকতে হবে আপনার, রাইট? সেরকম সে তার আপনার অ্যাটিটিউড থাকতে হবে। 3000 রান করেছে, 2000 রান করেছে, লোকটাকে তো আপনি বের করে নিয়ে আসতে হবে, রাইট? এবং আমি মনে করি যে তামিম ইকবাল স্টিল বাংলাদেশের ম্যাচ উইনার ব্যাটসম্যান, এবং তামিম ইকবাল যেদিন খেলবেন সেদিন বাদ বাকিদের সবাইকে আর না খেললেও চলবে। আর তামিম ইকবাল মাত্র 3টি ম্যাচে খারাপ করেছেন, এটার কারণেই তাকে আপনার চেঞ্জ করতে হবে বা বদল করে দিতে হবে এরকম ভাবার কোনো কারণই নেই। একটা জিনিস আমি দানিশ ভাই বলি, সেটা হলো যে একজন ক্রিকেটার, বিশেষ করে একজন ব্যাটসম্যান কিন্তু সব সময় যে জিনিসটা চান সেটা হলো যে যখন তিনি ভালো করবেন তখন কিন্তু তার হাততালির প্রয়োজন খুব একটা পড়ে না, কিন্তু যখন তিনি খারাপ করেন তখন কিন্তু তার পক্ষে সমর্থনের প্রয়োজনটা খুব বেশি পড়ে। কারণ ওই বাজে সময়টুকু কাটিয়ে ওঠার জন্য কিন্তু তার তখন সমালোচনার প্রয়োজন নেই, তাকে কিন্তু আপনাকে সমর্থন করতে হবে, মানসিক একটা সাপোর্ট, রাইট? মানসিক একটা সাপোর্ট দরকার হবে। এবং আমি মনে করি যে তামিম ইকবাল খুবই সৌভাগ্যবান যে তামিম ইকবালের সাথে যে টিম ম্যানেজমেন্ট রয়েছেন সেই টিম ম্যানেজমেন্টরা তাকে কিন্তু সেরকম ভাবে সাপোর্ট করে দিয়ে যাচ্ছেন। এবং এক্ষেত্রে সবচেয়ে বড় যে ভূমিকাটা পালন করেছেন সেটি হলো গিয়ে আপনার মাশরাফি। তামিম কিন্তু বিশ্বকাপে যখন খেলতে গিয়েছিলেন তখনও তার কিন্তু এরকম একটু মানে নড়নচড়ন ছিল আর কি, বাট বিশ্বকাপের মাঠে তামিম ভালো কেন করেছেন, আমি নিজে বিশ্বকাপ কভার করেছি, আমি মাশরাফির সাথে কথা বলেছি, এবং মাশরাফি কিন্তু এটি তামিম ইকবাল নিজে এটি ভরা মজলিসে স্বীকার করেছেন, প্রেস কনফারেন্সে স্বীকার করেছেন যে তার আজকে এই ভালো খেলার এবং তার এই যে ব্যাট প্যাচ কাটিয়ে ওঠার মূল কারণ হলো যে ক্যাপ্টেনের কাছ থেকে তিনি অফ দ্য ফিল্ড এবং অন দ্য ফিল্ডে যে সাপোর্ট পেয়েছেন এই সাপোর্টটা তার অনেক বেশি কাজে দিয়েছে। তামিমের সমস্যাটা কিন্তু খুব একটা টেকনিক্যাল কোনো সমস্যা না, কারণ 100 ম্যাচ খেলার পর এত বেশি টেস্ট খেলার পর একজন ব্যাটসম্যানের টেকনিক্যাল ফল্ট আপনি খুঁজে পাবেন না। যে প্রবলেমটা হয়েছে সেটা হলো যে অফ ফর্মে থাকা, সেটা কিন্তু সচিন টেন্ডুলকারের ছিল, অফ ফর্মে যায় নাই এমন পৃথিবীতে এমন কোনো ব্যাটসম্যান আপনি খুঁজে পাবেন না, এবং সেই ফর্মটা থাকলে তো 1 লাখ রান করে ফেলতো, রাইট? এবং ফর্মে আপনি কিভাবে ফিরে আসবেন সেটা কিন্তু আমি মনে করি যে তামিম ইকবালেরই সবচেয়ে ভালো জানা আছে যে এই সমস্যাটা কিভাবে সমাধান করা উচিত, এবং আমি বিশ্বাস করি যে এই যে সামনের 3টি ওয়ানডে আছে এই 3টি ওয়ানডেতে তামিম ইকবাল সেটি করে দেখাবেন। বাদশা ভাই, এবার
ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই তিনটার মধ্যে কোন জায়গাটাকে আপনি বাংলাদেশকে এগিয়ে রাখেন? সব দিকে এখন আফটার আমি ওয়ার্ল্ড কাপের পরে আমি আই হ্যাভ সিন দেম। আপনি তিনটা ফাস্ট বোলার বোলিং দেখেন, আপনি স্পিনারদের অ্যাক্টিভিটিস দেখেন, আপনি নিউজিল্যান্ড ম্যাচ যান, ইংল্যান্ডের ম্যাচ যান, আমি ইন্ডিয়ার ম্যাচ বাদ দিলাম, শ্রীলঙ্কার ম্যাচ, বাকি ম্যাচগুলো যদি আসেন, লুক এট দেম হাউ দে পারফর্ম। বলতে পারেন হ্যাঁ অ্যাসোসিয়েট মেম্বারসদের টিমের সাথে না, ওয়েন এ টিম গোজ 4 বছরে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যায় কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে। কিন্তু আমরা তো অ্যাসোসিয়েট মেম্বারের সাথে হাঁটতে হাঁটতে কি অবস্থা হয়েছে, অনেক সময় হ্যাঁ মানে ইংল্যান্ডের সাথে রেগুলার, কেনিয়ার সাথে রেগুলার, এই জিনিসগুলো তো ফারুক আমার মনে হয়েছে কেনিয়ার যেবার ওয়ার্ল্ড কাপ ইয়াটা হয়েছে আইসিসি মনে আছে 94-এ। না কিন্তু ব্যাপার হচ্ছে কি আমাদের হচ্ছে কি পজিটিভলি চিন্তা করতে হবে। একটা জিনিস আমার কাছে খালি সিলেক্টরদের কাছে অনুরোধ, উই ডোন্ট প্রমোট প্লেয়ার্স হিয়ার। এখানে তামিম বলে যে সম্বন্ধে যেটা হচ্ছে আমরা কাকে দিয়ে কাকে আনবো, তার মানে যাকে আনতেছি উই আর প্রমোটিং হিম। কিন্তু আমরা কিন্তু জিনিসটা খেয়াল হবে তামিম ইকবাল ডাজন্ট বর্ন এভরিডে, রাইট? ছেলেটাকে লেট হিম সেটেল ডাউন ভাই। একটা দুটা ম্যাচ খারাপ হয়েছে ফেয়ার না, বাট হি স্কোর্ড ভেরি ভাইটাল 95 রানস। একটু আগে আমি বলেছি এগেন্স্ট স্কটল্যান্ড, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট। চেসিং 318 রানস ইজ নট এ জোক। এইগুলা জিনিস আপনি দেখতে হবে। আমরা কি করি, একটা প্লেয়ার খারাপ খেললেই তারে ছাটো 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 ছাটো, এই ছাটা অভ্যাসটা ছাড়তে হবে। লেট দ্য টিম সেটেল ডাউন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আপনার সময় দিতে হবে সেটেল ডাউন করার জন্য। যদি সেটেল ডাউন করতে না দেন তাহলে কোনো জিনিস আপনি আগে। আর সবচেয়ে বড় হচ্ছে পেশেন্স। ক্রিটিসিজম পরে, ক্রিটিসাইজ করার অনেক জিনিস আছে, করবেন না। আপনি পজিটিভ দিকগুলো আনেন, তাহলে হবে কি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি পজিটিভলি দেখবেন। আপনি যদি না দেখেন, নেগেটিভ নেগেটিভ দেখলে পুরো টিমও নেগেটিভ হয়ে যাবে। দেখেন সাকিব আল হাসানের স্টেটমেন্টটা দেখেন, আমি আবার রিপিট করতেছি, ইটস এ পজিটিভ স্টেটমেন্ট। দ্য ক্যাপ্টেন হি হ্যাজ টু সে। তার যদি অস্ত্র না থাকে তারপরেও সে বলবে যেটা আমি পজিটিভ, আদারওয়াইজ হিজ টিম ইজ গোয়িং টু ডিমোরালাইজ ইফ দ্য ক্যাপ্টেন স্পিক্স ডিমোরালাইজ থিং, তাই না? তো আমাদের এগুলো সব জিনিস চিন্তা করতে হবে। আর ভবিষ্যতের দিকে চিন্তা করবেন, এই দেশের জনগণ এই খেলাটাকে ভালোবাসে। এখানকার 5 বছরের বাচ্চার থেকে আরম্ভ করে 20 বছর 80 বছরের লোকরা কিন্তু এই খেলাটাকে ভালোবাসে। সবাই চায় তার নাতি খেলুক, নাতনি খেলুক, বাপ মা চায় তার ছেলে মেয়ে খেলুক। আর আপনাকে কি বলবো যে রিক্সাওয়ালারা নিজেদের আয় বন্ধ করে দিয়ে খেলা দেখে। রিক্সা পুলিশ ভাই, আমি রিক্সা চালাবো না, আমি এখন বাংলাদেশ টিমে খেলা দেখব। চিন্তা করে দেখেন, তার পেট কেটে সে খেলা দেখতেছে। কিন্তু তো এইসব দিক যেসব দেশের লোকরা যেসব এত ভালোবাসে এই খেলাটাকে, এই খেলা কেন আগায় যাবে না? খালি আমরা একটু সুন্দরভাবে দেখি, পরিষ্কার চোখে দেখি, পজিটিভলি চিন্তা করি, ইনশাআল্লাহ উইল ডু গুড। উনি যে তিনটা ইয়া করলো, আপনার দৃষ্টিতে বাংলাদেশের এই তিনটা বিভাগে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোনটাকে আপনি মনে করেন যে না তারা আসলে আমি মানে যদি আমরা এই মুহূর্তে না সময় ধরে দেখি, আমরা সবসময় কিন্তু আমরা বলি যে আমাদের ব্যাটিংটা স্ট্রঙ্গার দেন বোলিং, বাট আসলে কিন্তু টাইমিং প্রুভ করেছি আমরা বোলিংটা কিন্তু ডিসিপ্লিন হয় আমাদের। তবে আমার মনে হয় এখন টিমটা মোটামুটি ব্যাটিং বোলিং দুইটাই ভালো করছে। আপনি জানেন যে এখন নতুন যে ওয়ানডের রুল দুটো নতুন বলে খেলা হয়, আমরা শঙ্কিত ছিলাম যে অস্ট্রেলিয়াতে গিয়ে প্রবলেম আমাদের প্রত্যেক ম্যাচে 2-3 উইকেট পড়ে যাবে খুব আর্লি, বা 4টা উইকেট। তো সেটা কিন্তু আমরা ঘটতে দেইনি। আমরা ইট ওয়াজ এ গুড গেম প্ল্যান ফ্রম দ্য টিম ম্যানেজমেন্ট। ব্যাটিংয়ে যেটা আমরা মনে করেন 1-1.5 বছর আগে এশিয়া কাপ আমরা করেছি, যেমন মিডল অর্ডার থেকে খুব ভালো সাপোর্ট পেয়েছিলাম। নাসির, মুশফিক ওই সময়টা কিন্তু বেশ কয়েকটা ম্যাচ পুল করেছিল। এই মুহূর্তে আমি মনে করি আমাদের একটা ভালো ভালো ব্যালেন্স হয়েছে ব্যাটিং বোলিং দুটোতেই। ফিল্ডিং আমি বিশ্বাস করি যে আমাদের যে কোচটা এখন কাজ করছে হালসেল, হি ইজ এ টেরিফিক কোচ, সাচ এ হার্ড ওয়ার্কিং কোচ। তার সাথে আমি এই গত 6-7 মাস কাজ করে দেখেছি, ফিল্ডিং কিন্তু এখনো সে যেই পরিশ্রমটা দিচ্ছে পুরোটা কিন্তু এখনো রিফ্লেক্ট করেনি। বাট আই এম শিওর বাংলাদেশ টিম আগামী প্রবাবলি 2-3 মাসের মধ্যে আরো অনেক বেটার ফিল্ডিং সাইড হবে। বিকজ সে কিন্তু প্রত্যেকটা, যেমন এর মধ্যে কিছু ইনজেক্ট হয়েছে, নাসির বলেন, রুমন প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, হি ইজ সাচ এ গুড ফিল্ডার। সো আমার কিন্তু টিমটা এখন, আমি যেটা প্রথমেই বলেছি আমার কথাতে, যে আমরা কিন্তু অ্যাজ এ টিম দাঁড়ানোর চেষ্টা করছি। আগে আমরা যে ম্যাচগুলো একসময় আশরাফুল যখন খেলতো আমরা জিততাম, এখন কিন্তু মাহমুদুল্লাহ দল খেলছে, প্লাস যাকে যখন পার্টিকুলার টাইমে, এটা কিন্তু যেখানে আপনি অস্ট্রেলিয়া রেগুলার প্রত্যেকেরই আছে, এবং যখন আপনি প্রয়োজন এক্স্যাক্টলি ওই সময় কিন্তু জ্বলে ওঠাটাই কিন্তু একটা টিমের যে টিম হিসাবে যে যখন দাঁড়াবে, তখন কিন্তু দেখবেন আপনি অস্ট্রেলিয়া টিমকে দেখবেন
একাধিকবার মানে সবাই অনেকেই ম্যাচ উইনার, কিন্তু পার্টিকুলার টাইমে 7-8 গিয়ে একটা ছেলে হয়তো আলদরে ম্যাচ জিতিয়ে দিয়েছে 7-8-9-10 সাংঘাতিকভাবে। এটা কিন্তু একটা ভালো টিমের একটা গুণ, যেটা আমরা ওয়ার্ল্ড কাপে খুব ভালো দেখিয়েছি এবং আমি আশা করব। তবে এটা বলার সাথে সাথে আমি একটা কথা সবাইকে বলতে অনুরোধ করতে চাই, আসলে এক্সপেকটেশন তো ডেফিনেটলি আপনি এক্সপেকটেশন তৈরি করেন, কিন্তু আমাদের প্লেয়ারই আমাদের এক্সপেকটেশন তৈরি করেছে, বিকজ তারা এত ভালো ক্রিকেট খেলেছে। বাট কিন্তু তারপরে আপনি যদি একটু 3-4 মাসের পারফরমেন্স দেখেন, আপনি দেখেন দর্শক 2013 আমি যখন কাজ শুরু করলাম ডিসেম্বর থেকে, 1 বছর, প্রথম কিন্তু 9 মাস 10 মাস একটা উইন ছাড়া আমরা কিছু এগিয়েছি, যদি এর মধ্যে কিছু ভালো ম্যাচ খেলেছি আমরা যেটা জিততে পারতাম। স্টিল আপনি স্টেডিয়ামে যাবেন 30-40 হাজার দর্শক, and they are cheering all day long. সো এরকম কিন্তু খুব বেশি দেশে দেখা যায় না। আপনি যেটা পাকিস্তানের কথা বললো কাসার ভাই, যে ওয়ার্ল্ড কাপের পর ওয়ার্ল্ড কাপ কিন্তু তারা ভালো খেলেছে, একটা ম্যাচ প্রথম 2টা ম্যাচ খারাপের পরে কিন্তু তারা সাউথ আফ্রিকা হারিয়েছে, কোয়ার্টার ফাইনাল খেলেছে, তারপরে কিন্তু তাদের অনেক ক্যাচ শুনেছি। কিন্তু আমাদের দর্শক মানে হ্যাটস অফ টু দেম, মানে সে যে অলওয়েজ মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টিমের সাথে থাকে। কিন্তু তারপর আমি একটা অনুরোধ করবো যে এক্সপেকটেশন লেভেলটা মানে আমরা আর একটু চিন্তা করতে হবে, যে আমরা আপনি যদি লেটস সে পাকিস্তান, হ্যাঁ ডেফিনেটলি উই আর ফেভারিট না, উই অল নো, বিকজ ইনএক্সপেরিয়েন্স আমাদের এখন ছেলেরা খুব ভালো আছে। কিন্তু আমাদের মনে কি যখন এক্সপেকটেশন আমরা বেশি করতে যাব, আমাদের মনে হয় এই সময়টা আরো 1-2 বছর আমাদের থাকতে হবে, সো দ্যাট উই মানে আমাদের টিমটাকে আমরা যেই ফর্মটা আমরা ওয়ার্ল্ড কাপে দেখিয়েছি, এটা যদি আমরা আরো 1-2 বছর কন্টিনিউ করতে পারি, তার মানেটা কি, আপনি যেমন এই সিরিজে যদি আমরা জিতি বা খুব ভালো ক্রিকেট খেলি, টেস্ট ম্যাচ আছে, তারপর যদি আর এই বছর কিন্তু আমাদের আরো 4টা সিরিজ আছে, সো এই বছরটা কিন্তু আমাদের খুব ক্রুশাল, মানে ইন এ ওয়ে দ্যাট আমরা কতটুকু স্ট্রং এটা কিন্তু আমরা প্রুভ করার সুযোগ পাবো। সব আমাদের দেশের মাটিতে হবে, সেটা একটা গুড মানে জিনিস আমাদের জন্য। তো আমার মনে হয় যে এক্সপেকটেশন লেভেলটা আমাদের যাদের সাথে খেলছি তাদের কিন্তু স্ট্রেংথটা আমাদের বিবেচনা নেওয়া উচিত। তবে আমি মনে করি বাংলাদেশে এখন যে কোনো টিমকে হারানো তা আমাদের ক্ষমতা আছে, দেশের মাটিতে অবশ্যই মানে বেশি আছে আমি বলতে পারবো। সো আমার মনে হয় যে এক্সপেকটেশন লেভেলটা একটু প্র্যাকটিক্যাল করে যাতে আমরা এগিয়ে যাই আর কি। এক্সপেকটেশনের প্র্যাকটিক্যাল লেভেল না, তার আগে একটু আমি বলে নিচ্ছি, সেটা হলো যে দর্শকদের সমর্থনের কথা যেটা বলা হচ্ছে, সেটা শুধুমাত্র কিন্তু বাংলাদেশে না, আমি কিন্তু বিশ্বকাপে দেখেছি। বিশ্বকাপে আপনি ক্যানবেরায় যে ম্যাচটি হয়েছিল, সেখানে কিন্তু সিডনি থেকে প্রায় 4 ঘন্টার মতো লাগে আপনার বাস এসে যেতে, গাড়িতে যেতে। সেখান থেকে কিন্তু সিডনি থেকে প্রায় 150-র মতো গাড়িতে করে কিন্তু বাংলাদেশের সমর্থকরা ক্যানবেরায় গিয়েছিলেন। শুধু ক্যানবেরা না, আপনি মেলবোর্নে যখন খেলা হয়েছে, কিন্তু মেলবোর্নের গ্যালারির একটি অংশ কিন্তু প্রচুর বাংলাদেশের সমর্থকরা রয়েছিলেন, এবং সেখানে তারা কিন্তু পুরো ম্যাচের প্রথম ওভার থেকে শেষ ওভার পর্যন্ত কিন্তু একই মাত্রায় চিয়ার আপ করে গিয়েছেন। সো সমর্থক কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা সম্পদ। আর এই ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং এর কথা যেটা বলছেন, সেটি হলো যে সবচেয়ে বড় বিষয় কি দানেশ ভাই, সেটা হলো যে আপনার কিন্তু ওয়ানডে ক্রিকেট, আমি বিশ্বাস করি যে ওয়ানডে জেতায় কিন্তু ব্যাটসম্যানরা। সো বাংলাদেশ কিন্তু এখন যে ক্রিকেট খেলছে, সেখানে কিন্তু ব্যাটসম্যানদের ভূমিকাটা অনেক ভালো। আপনি দেখে থাকবেন যে প্রায় প্রত্যেকটা ম্যাচে কিন্তু স্কোর বোর্ডে কিন্তু আমাদের অনেক ভালো সঞ্চয় জমা হচ্ছে। আর স্কোর বোর্ডে ভালো সঞ্চয় জমা মানেটাই হলো কিন্তু ড্রেসিং রুমে কিন্তু পরবর্তীতে বোলিং করতে নামে যে বোলাররা, তাদের মনের মধ্যে কিন্তু একটা অন্য ধরনের একটা সাহস, অন্য ধরনের একটা আত্মবিশ্বাস চলে আসে। সো আপনাকে কিন্তু ম্যাচ জিততে হলে যদি আগে ব্যাটিং করেন, তাহলে অবশ্যই স্কোর বোর্ডে আপনাকে ভালো রান করতে হবে। এবং পজিটিভ বিষয়টি হলো যে বাংলাদেশের ক্রিকেটে এখন যাদেরকে আমরা চিন্তা করছিলাম যে যারা ভালো ব্যাটসম্যান, যারা ভালো রান করতে পারবেন, তারা কিন্তু কন্টিনিউয়াসলি রান করছেন। আপনি মুশফিক রান করছেন, মাহমুদুল্লাহ রান করছেন, সৌম্য রান করছেন, তামিমও ইনশাআল্লাহ রান করবেন। এখন হয়তো ধারাবাহিকভাবে তিনি করেন, সাব্বির তো খুবই চমৎকার ব্যাটসম্যান, নাসিরও ভালো। এবং নাসিরের এবং সাব্বিরের যে ভূমিকাটা, সেটা হলো যে আপনার ফিনিশারের ভূমিকাটা। তো ফিনিশারের ভূমিকাটা এটা আগে হয়তো ক্রিকেটে ছিল না, কিন্তু এখন যে জিনিসটা চলে আসছে যে আপনাকে ফিনিশারের ভূমিকা পালন করতে হচ্ছে। প্লাস আপনার ব্যাটসম্যানরা যখন ভালো করবেন, তখন কিন্তু বোলিং সাইডটা এমনিতেই আপনার কিন্তু একটু স্ট্রং হয়ে যায়। এবং আরেকটা সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা এতদিন আগে চিন্তা করতাম যে বাংলাদেশের বোলিং এর মূল স্ট্রেংথ কিন্তু স্পিন, কিন্তু বিশ্বকাপে আমাদের এই ধারণাটা কিছুটা হলেও আমরা একটু পরিবর্তন করতে পেরেছি, যে আমাদের পেস বোলাররা কিন্তু ম্যাচ জেতাতে পারে। সো আমি আশা করব যে বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশের যারা ক্রিকেট পরিচালনার সঙ্গে জড়িত, তারা যাতে বাংলাদেশ পেসাররা যাতে এখানে ভালো বোলিং করার সুযোগ পান। বাদশা ভাই নিজে পেসার ছিলেন, উনি নিজে দেখেছেন যে আপনি উইকেট থেকে একটু সুবিধা পেলে পেস বোলাররা ম্যাচে কি করতে পারে। সো আমি মনে করি যে এখন বাংলাদেশের এই সময়টুকু চলে এসেছে যে শুধুমাত্র স্পিন কেন্দ্রিক উইকেট না করে পেস বোলাররা যাতে একটু যেখান থেকে সুবিধা পান, সেই রকম একটু পেস সহায়ক উইকেট তৈরি করা, যাতে বাংলাদেশ আরো বেশি আপনার ম্যাচ উইনার পেসার তৈরি করতে পারে। তবে ফিল্ডিং এর ব্যাপারে আমি একটু
এই সমালোচনা করব সেটা হলো যে বাংলাদেশ গ্রাউন্ড ফিল্ডিং এ খুব ভালো করেছে, কিন্তু এখন পর্যন্ত আপনি স্লিপ ফিল্ডিং এ কোনো নির্দিষ্ট কোনো ফিল্ডারকে আপনি কিন্তু তৈরি দেখাতে পারবেন না যে অমুক ফিল্ডার স্লিপ ফিল্ডিং এ খুব দক্ষ, অমুক ফিল্ডার আপনার সেকেন্ড স্লিপে দক্ষ, বা অমুক ফিল্ডার আপনার ফার্স্ট স্লিপে দক্ষ। স্পেশালাইজেশনটা নাই, স্লিপ ফিল্ডিং এ স্পেশালাইজেশনটা নাই। এই কারণে কিন্তু বাংলাদেশ অনেক ম্যাচে সহজ ক্যাচ কিন্তু স্লিপের ক্যাচগুলি মিস করছে। তো আমার মনে হয় যে এটাও একটা দেখার বিষয়, এটা হয়তো কারেকশন হয়ে যেতে পারে পরবর্তীতে। না, স্লিপ ফিল্ডিং এর ব্যাপারে বলি, বাংলাদেশের উইকেটে কয়টা বল ইট গোজ টু দ্য উইকেট কিপারস হ্যান্ড, এই যে লাগে স্লিপে ক্যারি করে না, তো হাউ ক্যান দে ক্যাচ? অভ্যাসিত নাই, সেটাই অস্ট্রেলিয়া ক্যারি করে। রাইট, এখন এগুলা কিন্তু আপনি যদি চিন্তা করেন তাহলে নেগেটিভ না হলে আপনি যাবে কোথায়? ক্যারি করার জন্য তো বলেরও গতি লাগবে, তো গতি লাগার জন্য উইকেটে তো গতি বানাই বাউন্স দিয়ে যাবে। এগুলো আপনি ইফস এন্ড বাটস এগুলো থাকবে। হ্যাঁ, তারপরে আমি যেটা বলছিলাম পাকিস্তান টিমের কথা। পাকিস্তান টিম হ্যাজ গট অল দ্য উইপেন্স দে হ্যাভ। আপনি বলতে পারেন 9 জন নতুন প্লেয়ার হতে পারে, বাট তাদের যেই সব জিনিস অস্ত্র দরকার তারা কিন্তু ওইসব নিয়ে আসছে। আর এখানে অ্যাডভান্টেজ হচ্ছে কি তাদের অনেকগুলো এক্সপিরিয়েন্স বোলার আছে। হাফিজ ইজ এক্সপিরিয়েন্স, আজহার আলী হইতে পারে ক্যাপ্টেন, হ্যারিস সোহেল আছে, ওয়াহাব আছে, আজমল আছে, তারপরে এই ছেলেটা যে রাহাত না ফোয়াদ না একটা কি আছে, ফাহাদ আলম, হি ইজ অলসো ভেরি এক্সপিরিয়েন্স। ও কিন্তু উইকেটে কিন্তু অনেক নড়াচড়া করে ফিনিশার। হ্যাঁ, তো অনেক তাদের আছে। কিন্তু আমাদের হচ্ছে কি, আমাদের ক্রিকেটও কিন্তু ওরা যেভাবে, মানে আপনি যদি ওদের বায়োডাটা নেন, ওদের প্লেয়ারদের, আমাদের প্লেয়ারদের বায়োডাটা নেন না কেন? আমাদের দেখেন আমাদের কোন প্লেয়ারটা তাদের প্লেয়ারদের দিকে কম আছে। এক্সপিরিয়েন্স ওয়াইজ আপনি কিন্তু বাংলাদেশকে ছোট করতে পারবেন। হ্যাঁ, বলতে পারেন আমরা এতদিন খেলতে পারিনি, ওই লেভেলে পারফর্ম করতে পারিনি, কিন্তু আমরা এখন শিখে আসছি। এই 60 দিন যে আমরা অস্ট্রেলিয়া ছিলাম, what they have learned from this Australian trip, that is the most important thing you have to know. Number one, একটা ক্রিকেটিং অ্যাটমসফিয়ারে ছিল, সে বলতে পারবে বিকজ হি ওয়াজ দেয়ার আমার থেকে ভালো। একটা জিনিস কি, এনভায়রনমেন্ট কিন্তু মানুষকে চেঞ্জ করে, কিন্তু ডিসিপ্লিন করে, দেখে ভালো জিনিস দেখতেছে সব সময়। একটা ডিসিপ্লিন, অর্গানাইজেশন, সব কিছু ডিসিপ্লিন, এভরিথিং গোজ অন টাইম, ঘড়ি অনুযায়ী চলতেছে, ভালো মাঠে খেলতেছে, সুন্দর পরিবেশ, লোকজন ভালো, সবাই ক্রিকেট বোঝে। তারপরে হয় কি, তারা প্রশংসা করতে জানে। বাংলাদেশ টিম কিন্তু ওয়ার্ল্ড কাপের সবচেয়ে, মানে আমার মানে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছে বাই দি নট অনলি বাংলাদেশি পিপুল, বাই এন্টায়ার যারা যেসব দেশে ওইখানে খেলতে গেছে তাদের লোকদের কাছ থেকে, প্রেস এবং মিডিয়া, এভরিবডি। বিকজ ওয়াই? Because number one, their discipline, যেটা তারা board has made sure that they become disciplined. Coach, supporting staff is good. The team playing well. Captain was very good. He has done his job as like a father. তারপরে আপনি অন্যান্য young player, they have groomed up. By the time they are mentally prepared to play in a place called Australia. সোজা না, কিন্তু 3টা প্র্যাকটিস ম্যাচ খেলছে, হারছে, কিন্তু তারপরে লুক এট দেম হাউ দে ইমপ্রুভ। 2-1টা ম্যাচ খারাপ হয়েছে বিকজ হয়ে যায়, বিকজ দে আর কনস্ট্যান্ট আন্ডার প্রেশার, কনস্ট্যান্ট ট্রাভেলিং হিয়ার এন্ড দেয়ার, দে আর নট ইউজ টু ইট, বাট দে হ্যাভ লার্ন দ্যাট। এখন হচ্ছে কি, আমাদের এখন পারফরমেন্সের টাইম আসছে। এখন কিন্তু আমাদের নোজ ডাউন করার টাইম এখন নোজ আপ। তো নোজ আপ করার জন্য আমাদের কি কি করতে হবে? নাম্বার ওয়ান, আমাদেরকে পেশেন্স, ধৈর্য ধরতে হবে। 1 নম্বর, প্লেয়ার উইল প্লে, লেট দ্য প্লেয়ার ডু হিজ জব। বিকজ আমরা এখান থেকে বসে যত কিছু বলি, মাঝখানে গিয়ে যদি না খেলতে পারে তাই বলে লাভ নেই। আমরা কিন্তু সব সময় তাদেরকে এনকারেজ করে যাব যতদিন পারি, দেখি কতটুকু যেতে পারে। আমরা দেখি কতটুকু করে। না, আই থিঙ্ক এই জিনিসটা পাচ্ছে, বাট তারপরে আরেকটু হয়তো বা দরকার। আর যেটা বললো যে 2-3 জিনিস না বললে না, ওয়ার্ল্ড কাপ এমন একটা স্টেজ, যে স্টেজে আপনি মনে করেন একটা দেশ 3-4 বছর কি করে একবারে পুরো দুনিয়াকে জানিয়ে দেওয়া, যেটা আমরা এইবার করেছি আর কি। বায়োলেটারাল সিরিজ, আচ্ছা ভালো খেললাম, 2-1 খবর নিল, আচ্ছা ও পাকিস্তানের এগেইনস্টে একটা ম্যাচ জিতেছে বা 2টা ম্যাচ হেরেছে, এরকম। কিন্তু ওয়ার্ল্ড কাপ আপনি যখন যাবেন, পুরো ক্রিকেটিং নেশন তো থাকেই, কিন্তু বাইরের অন্য নেশনগুলো কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ খেলা চলছে দেখি, তখন যদি আপনি ভালো করেন, এটা কিন্তু এবার মানে কায়সার ভাই আই এম শিওর সে তো পুরো ট্যুরই কভার করেছে। আমি প্রায় 2 সপ্তাহ মতো ছিলাম,
মানে এইরকম সাপোর্ট, মানে ট্যাক্সি, বাইরে হাঁটতে যাওয়া, যখন জানতো বাংলাদেশের মানে ম্যানেজমেন্টের পার্ট, মানে মানে দে লাইক মানে এমন প্রেস করেছে, মানে আনবিলিভেবল। তারা দে আর সো হ্যাপি দ্যাট উইথ দ্য প্রোগ্রেস অফ বাংলাদেশ ক্রিকেট। এটা তো খুব ভালো লাগে নিজেদের। আর বাংলাদেশ ক্রিকেটে যেটা একটু আগে যেই প্রসঙ্গটা কাছে উল্লেখ করছিল, যে এখন বাদশা ভাই যখন ক্রিকেট খেলেছে, উইকেট যেরকম ছিল, যেই ক্যালিবারের বোলার ছিল, আপনি বলেছে স্লিপসে ক্যাচ যায় না, আমাদের কিন্তু এখন হাই টাইম যে অ্যাটলিস্ট তাতে করে যদি আপনি মানে বোলার ফ্রেন্ডলি উইকেট বানাই আমরা, যেটাতে একটু বাউন্স অ্যান্ড মুভমেন্ট থাকবে, তাতে করে কিন্তু ব্যাটসম্যানের টেকনিক অনেক ভালো হয়ে যায়। আপনার তো হবেই, কারণ আমাদের এত লেফট স্পিনার কেন, বিকজ রোল মডেল সব লেফট স্পিনার। আপনি সাকিব বলেন, তারপরে আরাফাত সানি, রাজ্জাক আমাদের অনেকদিন সার্ভ করেছে, রফিক ছিল, তার আগে মনি ছিল। সো এটা কিন্তু আপনি যদি আজকে তাসকিনকে দেখেন, এবং যদি আপনি কিছু ভালো উইকেট দেন, মাশরাফি, তাসকিন, রুবেল, এখন আপনি যদি ভালো উইকেট দিই আমরা, তাহলে আপনি দেখবেন যে কত পেস বোলার, এটা তো রোল মডেল তৈরি হয়। অস্ট্রেলিয়ার পরে কিন্তু তৈরি হয়েছে। তবে আমাদের এখন এই কাছে রাইট বোর্ডও খুব সিরিয়াসলি চিন্তা করছে অ্যাটলিস্ট একটা ফরম্যাট অফ দ্য গেম, লেটস এ 4-day ভার্সন, যেটা বোর্ড ফাইন্যান্স করে, বোর্ড পুরো বাজেট, বোর্ডের 8টা ডিভিশনাল টিম পার্টিসিপেট করে, যেটা আমাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার। সেটাতে অ্যাটলিস্ট আমরা চেষ্টা করছি। আমাদের বোর্ড থেকে ডেভেলপমেন্টের খালেদ মাহমুদ সুজন আছে, আপনি জানেন, অপারেশন চেয়ারম্যান নাইমুর রহমান আছে, আকরাম আছে টুর্নামেন্ট কমিটিতে। সো সবাই মিলে চেষ্টা করছে অ্যাটলিস্ট 4-day ভার্সনটা যাতে আমরা, বিকজ এখন কিন্তু আর মাঠ নেই কথাটা বলা যাবে না। একসময় আমরা কি দেখতাম, কারণ আপনি গ্রিন টপ মেনটেন করা ডিফিকাল্ট, বিকজ 2টা মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ছিল একসময়, পরে মিরপুর স্টেডিয়ামে আসলাম আমরা, তারপরে কিন্তু হয় 2টা। কিন্তু এখন বগুড়া, সিলেট, রাজশাহী, খুলনা, মাঠে কোনো অভাব নেই। আপনি 4টা ভেন্যু যদি আমরা সেট করি, অন্য কোনো ক্রিকেট দরকার নাই। আমরা শুধু 4-day ভার্সনটা, ফার্স্ট ক্লাস ক্রিকেটটা ভালো বাউন্সি গ্রিন টপে খেলবো, তাতে করে কিন্তু আমাদের অনেক বেটার হবে। একদম শেষ পর্যায়ে আছে না, বাংলাদেশের যে বিশ্বকাপে যে ভালো খেলেছে সেটার প্রশংসা শুধুমাত্র বাংলাদেশিরা করেছে তা কিন্তু না, বিদেশিরাও করেছে। আপনি দেখেন যে এই কারণে কিন্তু বাংলাদেশ যখন মাঠে আম্পায়ারের অন্যায়ের শিকার বা অবিচারের শিকার হয়েছে, তখন কিন্তু বাদবাকি পুরো বিশ্ব কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই শুধু, সেটা হলো যে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ম্যাথিউ হেডেন কিন্তু তার টুইটারে লিখেছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ ইজ দ্য অনলি ব্যাটসম্যান হু গট আউট আফটার হিটিং এ 6। বুঝছেন? তো এইরকম ভাবে বাংলাদেশকে কিন্তু প্রচুর সাপোর্ট করেছে বিশ্বের অন্যান্য ক্রিকেটাররাও, বিকজ একটি বিষয়, কারণটা হলো যে বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে সেটা শুধুমাত্র মানে এত চমৎকার ক্রিকেট খেলেছে। এবং শুধু ইটি না, আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হলো যে ইংল্যান্ডের সাথে যে ম্যাচটি বাংলাদেশ জিতেছিল, সেই ম্যাচের আগে কিন্তু বাংলাদেশ প্রায় বলে কয়ে ইংল্যান্ডকে হারিয়েছে। এর আগে কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন বা বাংলাদেশের প্লেয়ার যারা ছিল, তারা কিন্তু বলেছিল যে এই ম্যাচ আমাদের জিততেই হবে। সো সেই ম্যাচটি বলে কয়ে ইংল্যান্ডের মতো দলকে হারানোটা, সেই ইংল্যান্ডের সাথে ম্যাচটাই কিন্তু বাংলাদেশের পুরো বিশ্বকাপে বাংলাদেশের টোনটা চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, স্কটল্যান্ডের সাথে ম্যাচ আমরা জিতেছিলাম, সেটা বড় বিষয়, কিন্তু ইংল্যান্ডকে হারানোটা পুরো বিশ্বকাপে আমাদের মানে চেহারাটাই বদলে দিয়েছে। এবং ফারুক ভাই যেভাবে বলছিলেন যে বিশ্বকাপটা হলো একটা সেন্টার স্টেজ, এখানে আপনি যখন ভালো পারফর্ম করবেন, তখন কিন্তু বাকি 4 বছর কিন্তু বাংলাদেশকে মনে রাখবে। আগামী 4 বছর পর্যন্ত কিন্তু বাংলাদেশকে আর যে কেউ ভুলে গেলেও ইংল্যান্ড অন্তত ভুলবে না যে বাংলাদেশের কাছে হেরেই তারা কিন্তু বিশ্বকাপটা তাদের শেষ হয়েছিল। আপনাদেরকে ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।